কেমন আছেন সবাই? আম আজকে আসলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটু কথা বলবো। সো আমি একটা বিষয় আগে ক্লিয়ার করে নিই। আমি অর্থনৈতিক বিশেষজ্ঞ নই, আমি অর্থনীতিবিদ নই। আমি যতটুকু বুঝি বা যে বিষয়ে কম বুঝি, আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলার। আ সো এরকম একজনের সাথে কথা বলছিলাম আজকে। আম উনি হচ্ছেন নিরঞ্জন রয়। উনি একজন বাংলাদেশি কানাডিয়ান ব্যাংকার এবং অর্থনীতি বিষয়ে তিনি লেখালেখি করেন। সো তার কয়েকটা লেখাও আমি পড়েছি, কালের কণ্ঠে এসেছে। তারপর ডেইলি সানে একটা বেশ ভালো রিপোর্ট উনি লিখেছেন। সো ওইগুলোর উপর ভিত্তি করে আজকের ভিডিওতে আমরা আসলে যে বিষয়টা আলোচনা করব, হ্যাঁ, ২-২.৫ লক্ষ টাকা শেয়ার বাজার থেকে নাই হয়ে গেছে। সেটার ইমপ্যাক্ট হয়তো যারা শেয়ার বাজারে সরাসরি জড়িত আছেন বিজনেসের সাথে, তারা এর দ্বারা ইম্প্যাক্টেড। কিন্তু আম সাধারণ মানুষ, মানে সাধারণ মানুষের উপর সেই ইমপ্যাক্টটা কিভাবে পড়ছে? সেই জায়গাটা কিন্তু একটা আছে যে হচ্ছে শর্ট টার্ম ইম্প্যাক্ট, আর একটা হচ্ছে যে লং টার্ম ইম্প্যাক্ট। সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম ওনার সাথে। উনি বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছিলেন আমার সাথে আলোচনায়। সো ওই পয়েন্টগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই। সো এবং এগুলো নিয়ে পরে আমরা আসলে আরেকটু ডিটেলস করব। আর আপনাদের মধ্যে যাদের এমন কেউ যদি থাকেন যে বিষয়ে আপনাদের কোনো মতামত আছে বা আমার সাথে আলোচনা করতে চান, বা এমন কোনো ইস্যু যেটা হচ্ছে যে আমি তুলে ধরিনি, নতুন কোনো ইস্যু যেটা আসলে আহ, কথা বলা উচিত আমাদের, সো অবশ্যই আমাকে জানাবেন এবং এটা নিয়ে আমি কথা বলবো। সো প্রথম যেই ইস্যুটা উনি পয়েন্ট আউট করলেন, যেটা আসলে শর্ট টার্ম ইম্প্যাক্ট তো আছে আছে এবং লং টার্মে একটা ভালো ইম্প্যাক্ট আছে। সো এটা হচ্ছে যে চায়না থেকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ধীরে ধীরে সরে যাচ্ছে। এক হচ্ছে যে স্যাচুরেটেড ইন্ডাস্ট্রিটা, ওদের কস্ট বেড়ে যাচ্ছে এবং লেবার শর্টেজ। সো এই ইম্প্যাক্ট গুলোর কারণে চায়না থেকে, এবং পলিটিক্যাল রিজনও আছে, যেমন এখন যেমন ট্রাম্প ব্যাক করলো ক্ষমতায়। সো এই জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি বা ইনভেস্টার্স, ওরা কিন্তু হচ্ছে যে চায়না থেকে মুভ করে কোথায় যাচ্ছে, ধরেন ভিয়েতনাম। ভিয়েতনাম অলরেডি স্যাচুরেটেড। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ওরা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে মুভ করছে। বাংলাদেশ একটা অল্টারনেটিভ ছিল, যেখান থেকে আসলে শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী, উনি কাজ করছিলেন ওই লক্ষ্যে যে আমাদের ওই ইনভেস্টমেন্ট গুলো যেন বাংলাদেশে আসে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটার যেন গড়ে ওঠে গার্মেন্টস এর পাশাপাশি। কিন্তু এই অপরচুনিটিটা আমরা কিন্তু মিস করছি। এখন আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ইউনুস সাহেব এবং তার যে অর্থ উপদেষ্টা বা গভর্নর সাহেব, আহ, তাদের যে সমস্যাটা, সেকেন্ড পয়েন্টে এদের হচ্ছে মানে এ- এরা, হ্যাঁ, অর্থনীতি হয়তো ভালো বোঝেন, এরা হচ্ছে খুব ভালো শিক্ষক, কিন্তু আহ, কার্যকর যে অর্থনীতি, সেই অর্থনীতি চালানোর মতো অভিজ্ঞতা এদের নেই, এবং সেটারই ইমপ্লিকেশন আপনারা এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এরা কোনোভাবেই কিন্তু ইনভেস্টমেন্টকে অ্যাট্রাক্ট করার মতো কিছু করছে না। হ্যাঁ, এরা করছে যেটা, সেটা হচ্ছে যে আইএমএফ এর কাছে যাচ্ছে লোনের জন্য। এখন বাংলাদেশ মানে একটা উন্নয়নশীল দেশ থেকে হচ্ছে মধ্যম আয়ের একটা দেশের দিকে যাচ্ছিল, এবং শেখ হাসিনা হচ্ছে যে টার্গেটটা নিয়েছিলেন যে 2035 সালের মধ্যে আমাদের ট্রিলিয়ন ডলার ইকোনমি হওয়ার কথা ছিল। এখন একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি, এবং আমি আম, আমাদের আলোচনায় একটা বিষয় আমি জানতে পারলাম, সেটা আসলে আমাদের ওই যে টার্গেট ট্রিলিয়ন ডলার ইকোনমি, সেটা আসলে 2035 সাল লাগতো না, সেটা আসলে 2032 সালের মধ্যে আমরা সেই টার্গেট ফুলফিল করতে পারতাম। কিন্তু ইন্টারাপশন যেটা হলো, এখন এখন এই এই জায়গা থেকে আমরা আসলে সেই যে একটা লার্জ স্কেল ইকোনমির পরিবর্তে আমরা বিহেভ করা শুরু করলাম হচ্ছে যে স্মল স্কেল, যে 10 বিলিয়ন ডলার ইকোনমি, যেখানে ধরুন হচ্ছে শ্রীলঙ্কার মতো দেশগুলো যেখানে ফাইট করছে। So আমরা আইএমএফ এর কাছে যাচ্ছি উল্টো লোনের জন্য, যেখান থেকে আমাদের আসলে লোন থেকে বেরিয়ে আসার কথা। So এখন এটার একটা বেশ ভালো ধরনের ইমপ্লিকেশন আছে। আরেকটা জায়গা হচ্ছে যে ইউনুস সাহেব এবং তার যে উপদেষ্টারা যেটা খুব খারাপ করেছেন, সেটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট গুলো পুরোপুরি বন্ধ করে দেয়া। এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে শুধুমাত্র যে ডেভেলপিং কান্ট্রির জন্য দরকার, হ্যাঁ অবশ্যই, মানে এটা হচ্ছে যে আপনার ডেভেলপ কান্ট্রিগুলো যখন হচ্ছে যে ইকোনমি নিয়ে কোনো ক্রাইসিসে পড়ে, তখন কিন্তু হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করে, চায়না করে, কানাডার মতো দেশও হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট গুলো করে। এখন এই ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টটা আসলে যেটা হেল্প করে, সেটা হচ্ছে যে একটা পুরো দেশের যে অর্থনৈতিক যে গতিশীলতা, সেই গতিশীলতা তৈরি করে। হ্যাঁ, সো ওখান থেকে সবগুলো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বন্ধ করে দেয়া অল অফ এ সাডেন, সেটা কিন্তু হচ্ছে যে মানে পুরো ইকোনমিতে একটা মানে ভালো রকমের ইম্প্যাক্ট ফেলছে। ঠিক আছে? হ্যাঁ, আপনি দুর্নীতির কথা বলেন বা যে সমস্যার কথাই বলেন না কেন, আপনাকে কিন্তু মানে দেশ চালানো মানে হচ্ছে যে এই অর্থনৈতিক চাকা ঘোরানো, সেটা বন্ধ করে দেয়া না।
আরেকটা জায়গা উনি বেশ ভালো পয়েন্ট আউট করলেন, সেটা হচ্ছে যে এবং এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো কথা বলবো। এবং আমি আসলে আজকের ভিডিওটা খুব মানে অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই এবং হচ্ছে পয়েন্ট আউট করতে চাই যে যে জায়গাগুলো তো আমাদের এখন ফোকাস করা উচিত, যে বিষয়গুলো আপনাদের জানা উচিত। যেমন আরেকটা জায়গা খুব খারাপ হয়েছে, সেটা হচ্ছে যে ইউনূস সাহেব আসার পর থেকেই যে বড় বড় বিজনেসম্যান যারা আছেন ওদেরকে ভয় দেখিয়ে মানে মানে এক আপনারা কোনো ইনভেস্টরই যেখানে ওদেরকে জীবনের নিরাপত্তা নাই, যেখানে তার সম্পদের নিরাপত্তা নাই, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করবে না। যেখানে আপনার মানে পুরো পৃথিবীটা এখন হচ্ছে যে মানে পুঁজিবাদের ইকোনমি, ঠিক আছে? তো এখানে আপনার বাংলাদেশ তো কোনো কমিউনিস্ট কান্ট্রি না, ঠিক আছে? এখানে আমাদের কমিউনিস্ট কান্ট্রির মতো বিহেভ করে লাভ নেই। এবং বাংলাদেশে মানে আপনারা কি ভাবছেন যে আপনারা ওই খিলাফত দিয়ে রাষ্ট্র চালাবেন? আপনাদের আচরণে কিন্তু তাই মনে হচ্ছে যে আপনারা খিলাফত দিয়ে রাষ্ট্র চালাবেন, এই জন্যই আপনারা হচ্ছে মানে অর্থনীতির পুরোপুরি অচল করে দেওয়ার যে ফন্দিটা করেছেন বা যে কার্যকলাপ আপনারা করছেন সেটা সেদিকেই যাচ্ছে। এখন ওই জায়গা থেকে আপনারা এই যে বড় বড় বিজনেসম্যান যারা ওদেরকে ভয় দেখিয়ে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছেন বা হচ্ছে বন্ধ করে দিয়েছেন, এবং ওই জায়গায় ওরা কিন্তু যেভাবে ইফেক্টিভলি কাজ করার কথা ওরা করবে না। এখন আপনি আমেরিকার মতো দেশের কথা চিন্তা করেন, এখানে যদি হচ্ছে মানে অ্যামাজনের মতো কোম্পানি, মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানিগুলো না থাকতো, পুরো ইকোনমি কিন্তু উইক হয়ে যেত। যেখানে আমেরিকার মতো দেশ বড় বড় কর্পোরেশন এগুলোকে কিন্তু সাবসিডি দিয়ে বিভিন্ন ভাবে অ্যামাজনের বিরুদ্ধে অনেক বছর অভিযোগ ছিল করেছে যে এরা ট্যাক্স দেয় না। কিন্তু একটা বিষয় হচ্ছে যে একটা কোম্পানি সরাসরি ট্যাক্স দিক আর না দিক, এই ধরনের বড় কোম্পানিগুলো যেই যত লোকজনকে এমপ্লয় করতেছে এরা ট্যাক্স দেয়, এবং পুরো অর্থনীতিতে মানে অনেকগুলো ছোট ছোট বিজনেসও কিন্তু এদের উপরে, বড় বিজনেসগুলোর উপরে ভিত্তি করে তৈরি হয়, ঠিক আছে? তো এখন এই বিষয়গুলো কিন্তু বন্ধ করে দিলে যেটা হলো যে সাথে সাথে কত লক্ষ লোক চাকরি হারালো, ঠিক আছে? একটা হিসাব আছে যে আগামী কয়েক মাসের মধ্যে মনে হয় আরো 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 লোক, কারণ অনেকগুলো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় 60 লক্ষ লোক মনে হয় চাকরি হারাবে, এরকম একটা অবস্থা। এখন এই যে ক্রাইসিসটা মানে ডাবল হচ্ছে শুধুমাত্র যে সরকারের অসহযোগিতার কারণে, সরকারের মানে নির্বুদ্ধিতার কারণে। এবং আমি যেটা মনে করি যে আসলে এই ক্রাইসিস গুলো অনেকটা ইচ্ছাকৃত ভাবে করা। আমার কাছে মনে হয় না যে ইউনূস সাহেব বলেন বা আমাদের ওই অর্থ উপদেষ্টা বা গভর্নর যারাই আছেন এতটাই বোকা। হ্যাঁ, অনেক বকিশ টিচার আছে যারা আসলে ক্লাসে খুব ভালো ভালো পড়ায়, কিন্তু মানে বাস্তব জীবনে কোনো কাজ করতে পারে না। আমার কাছে মনে হয় না যারা এতটাই বোকা। আমার কাছে যেটা মনে হয় যারা ইচ্ছা করে এই কাজগুলো করছে। তারপরে দেখেন হঠাৎ করেই হচ্ছে সোশ্যাল যত বেনিফিটস গুলো ছিল, হ্যাঁ, সবগুলো সোশ্যাল বেনিফিটস প্রায় 1 কোটি পরিবার, 1 কোটি পরিবার প্রায় 4 কোটি মানুষ অন এভারেজে, ঠিক আছে? সাহায্যটা পেত বিভিন্ন রকম ভাবে, অল্প মূল্যে, স্বল্প মূল্যে মানে জিনিসপত্র কেনা হোক বা হচ্ছে যে মানে সরাসরি আর্থিক সাহায্য হোক। এই যে এই যে মানে যোগানটা ছিল, ঠিক আছে, সোশ্যাল বেনিফিটের, এই বেনিফিটটা কিন্তু আবার হচ্ছে অর্থনীতিতেও মানে অর্থনীতির যে চাকা, সেই চাকা মানে চালু রাখার জন্য কিন্তু সাহায্য করতো। কিন্তু এটা এই সবগুলো বেনিফিট বন্ধ করে দিলেন। হ্যাঁ, আপনি মুক্তিযোদ্ধা ভাতা বলেন, বৃদ্ধ ভাতা বলেন, এই ভাতা সেই ভাতা, মেয়েদের কত সুযোগ সুবিধা ছিল, সবগুলোই বন্ধ করে দেওয়া হলো। এখন সবাই তো আসলে ভিকটিম হচ্ছে। আপনি সমস্যাটা হচ্ছে যেটা যে আমরা একে অপরের কথাগুলো কারা কারা যে ভিকটিম হচ্ছে জানি না, আমরা সবাই ধরে নিচ্ছি যে হ্যাঁ আমি একমাত্র ভিকটিম, আমার পক্ষে কথা বলার মতো কেউ নেই। কিন্তু সারা দেশের অবস্থাটি আসলে এরকম। আরেকটা জায়গার উল্লেখ না করলেই না হয়, সেটা হচ্ছে যে আপনার, আমি যেহেতু একজন ব্যাংকারের সাথে কথা বলছিলাম এবং উনি এই বিষয়টা মানে খুব ভালো বুঝেন এবং জানেন, এবং আমাকে পয়েন্ট আউট করলেন যে হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে আগেও সমস্যা ছিল, কিন্তু সরকারের একটা মানে সদিচ্ছা ছিল যে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা, যেন মানুষের মানে একটা ব্যাংকের উপরে যে আস্থার যে জায়গাটা, সেই আস্থার জায়গাটা যেন নষ্ট না হয়। কারণ সেটা খুবই জরুরি। একটা ইনস্টিটিউশনে আপনি একটা ব্যাংকে আপনি টাকা রাখবেন, এখন টাকা যদি আপনি যখন তুলতে যাবেন, সেই টাকা যখন তুলতে না পারবেন, সেটা কিন্তু একটা বিশাল বড় ক্রাইসিস। আপনি টাকা রাখতে, কোনো প্রাইভেট ব্যাংকে মানুষের টাকা রাখতে ভরসা পাবে না। এখন এই যে সাপোর্টটা দিয়ে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা, সেটা কিন্তু জরুরি। কারণ হচ্ছে ইনস্টিটিউশন গুলো শুধুমাত্র হচ্ছে যে সোশ্যাল স্ট্রাকচারের জন্য যে কাজ করে তা না, ইকোনমিক স্ট্রাকচারের জন্য কাজ করে। একটা মানুষের একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা হচ্ছে যে একটা ব্যবসা বাণিজ্য করা যে সুযোগটা দেওয়া হয়, এই সুযোগগুলো কিন্তু আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে। সো মানে এই বিষয়গুলো নিয়ে আমাদের সবারই কথা বলতে হবে। অর্থনীতি মানে হচ্ছে যে অর্থনীতি নিয়ে কথা বলতে গেলে যে আপনাকে অর্থনৈতিক বিশেষজ্ঞ হতে হবে তা না, আপনি কিভাবে নিজে ভিকটিম সেই বিষয়গুলো নিয়ে কথা বলুন, মন্তব্য করুন। আপনাদের মধ্যে কেউ যদি যারা আমার ভিডিওগুলো দেখছেন বা যারা কথাগুলো শুনছেন, কমেন্টে আপনারা জানান যে আপনারা কিভাবে ইফেক্টেড হচ্ছেন, ঠিক আছে? বা আপনাদের কোনো পরামর্শ যদি থাকে বা পরবর্তীতে যে ভিডিওগুলো করবো সেগুলো নিয়ে যদি আপনি মানে আমাকে কথা বলতে চান, আমি কথা বলতে চাই। এবং আমি যে কাজটা খুব মানে করার চেষ্টা করি সবসময়, সেটা হচ্ছে যে আমি নিজে কোনো কিছু না জানলে আমি অন্যদের সাথে, বিশেষজ্ঞদের সাথে কথা বলি,
ঠিক আছে, কথা বলে আমি জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তারপরে হচ্ছে আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে, আমি এই চেষ্টাটাই করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।